আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি খুবই চমৎকার কাজের একটি সার্কিট বা মডুল। এর কাজ হচ্ছে আপনি এর সাহায্যে এসি-ডিসি ফ্যান তৈরি করতে পারবেন। এর সাহায্যে আপনি যেই টাইমে আপনার ব্যাটারিটা চার্জ হবে ঠিক একই টাইমে আপনি চাইলে আপনার ফ্যানটাকে ব্যবহার করতে পারছেন। চাইলে আপনি ফ্যানের পরিবর্তে লাইটও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনি এটাকে চাইলে মাল্টিপল কাজে কিন্তু ব্যবহার করতে পারেন। এটার আরেকটা বিশেষ দিক হচ্ছে আপনি চাইলে এরকম একটা ডিভাইস দিয়ে কিন্তু আপনার একটা অনু বা রাউটার আপনি চালাতে পারবেন। যদি এরকম দুইটা ডিভাইস থাকে আপনি অনু বা রাউটার ব্যবহার করতে পারবেন। এবং এটার আরো একটা চমৎকার ফিচার হচ্ছে ইনপুটে আপনি চাইলে সোলার ব্যবহার করতে পারেন। সোলারের মাধ্যমে কিন্তু আপনি চাইলে অনু রাউটারও চালাতে পারবেন। আমাদের এই সার্কিটটার কিন্তু বেশ কিছু লিমিটেশনও রয়েছে। আপনি কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন, কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন না, কোন কোন ব্যাটারির সাথে ব্যবহার করতে পারবেন, কোন কোন ডিভাইসের সাথে ব্যবহার করতে পারবেন, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে ভালোভাবে বুঝতে হবে। তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই jlcpcb.com এর সাথে। যে কোনো একটি ব্রাউজার খুলে সার্চ করুন www.jlcpcb.com। jlcpcb-তে চাইলে হাই কোয়ালিটির ফ্লেক্সিবল পিসিবি বা ফ্লেক্স পিসিবি অর্ডার করতে পারবেন। ফ্লেক্স পিসিবি হলো এমন এক ধরনের পিসিবি যা ভাঁজ করা, পাকানো বা মুচড়ানো যায়। ফ্লেক্সিবল পিসিবির কি প্রপার্টিস হলো হাই ফ্লেক্সিবিলিটি, লাইট ওয়েট এন্ড থিন, ডিউরেবিলিটি, ডিজাইন ভার্সাটিলিটি। ফ্লেক্সিবল পিসিবি ডিজাইনে কনসিডারেশন গুলো হলো বেন্ট রেডিয়াস এন্ড লেয়ার কাউন্ট, ম্যাটেরিয়াল সিলেকশন, ট্রেস রাউট এন্ড প্যাড ডিজাইন। ফ্লেক্সিবল পিসিবির প্রয়োগ ক্ষেত্রগুলো হলো কনজিউমার ইলেকট্রনিক যেমন স্মার্টফোন, ওয়্যারেবল, ল্যাপটপ ইত্যাদি। মেডিকেল ডিভাইস ব্যবহার করা হয়, অটোমেটিক ইলেকট্রনিক ডিভাইসে, অ্যারোস্পেস এবং এভিয়েশনে ব্যবহার করা হয়ে থাকে। এখানে জেএলসি পিসিবির ফ্লেক্সিবল পিসিবি ম্যানুফ্যাকচারিং এর যে ক্যাপাবিলিটিস গুলো আছে সেগুলো জেনে নিতে পারবেন। কেন জেএলসি পিসিবি ফ্লেক্স পিসিবি তৈরিতে সেরা? ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল চয়েস, প্রিসিশন ইউ ক্যান ট্রাস্ট, রিলায়েবল কোয়ালিটি এন্ড ডিউরেবিলিটি, কস্ট ইফেক্টিভ এন্ড ফাস্ট। ফ্লেক্সিবল পিসিবি বা এফপিসি অর্ডার করার জন্য গেট ইনস্ট্যান্ট কোড সিলেক্ট করুন, কার্বন ফাইলটি আপলোড করে নিন। কার্বন ফাইলটি আপলোড হয়ে গেলে পেস্ট মেটেরিয়াল থেকে ফ্লেক্স সিলেক্ট করুন। আপনার পছন্দ অনুযায়ী 25 মাইক্রোমিটার অথবা 50 মাইক্রোমিটার ডাই ইলেকট্রিক থিকনেস সিলেক্ট করতে পারেন অথবা ট্রান্সপারেন্ট সিলেক্ট করুন। এরপর কোয়ান্টিটি সেট করে সেভ টু কার্ট করুন। কার্ট থেকে চেকআউট সিকিউরিটিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করুন। আমরা 1K রেজিস্টরটাকে প্লেস করব, এরপর 330 ওহম রেজিস্টর, এরপর 10 কিলো ওহম রেজিস্টর। 1N54007 একটি ডায়োড আমরা এখানটায় ব্যবহার করব। 1N5819 দুইটা ডায়োড আমরা ব্যবহার করব। একটু সোল্ডার করে নিব। ওয়ান N5408 দুইটা ডায়োড আমরা এখানে ব্যবহার করব। 1N5822 ডায়োড ব্যবহার করব একটি, এরপর সোল্ডারিং করে নিব। 103 ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করব আমরা এখানে। একটি এলইডি বাতি আমাদের প্রয়োজন হবে। এসি 2 পিন টার্মিনাল ব্লক দুটি ব্যবহার করব, এতে ব্লক চিহ্ন দেওয়াই আছে। 3 পিন টার্মিনাল ব্লক ব্যবহার করব একটি, এটা হচ্ছে ট্রান্সফরমার কানেকশন করার জন্য। এরপর ইন্ডাক্টরটি ব্যবহার করব। এখানে ইন্ডাক্টর আপনি বড় সাইজ এবং ছোট সাইজ দুই ধরনের সাইজ পাওয়া যায়, যে কোনোটা ব্যবহার করলে হবে। 220 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করব একটি। এইখানে আপনারা চাইলে 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন, চাইলে 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন, চাইলে 4700 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটরও এখানটায় ব্যবহার করতে পারবেন। এখানে মূলত আমরা ফিল্টারিং ক্যাপাসিটরটা ব্যবহার করব। LM2596 এর আইসি ব্যবহার করব একটি। NX9540 মোসফেট ব্যবহার করব একটি। অবশ্যই মোসফেটের সাথে হিটসিঙ্ক ব্যবহার করতে হবে, যদি সম্ভব হয় হিটসিঙ্ক প্যাডও ব্যবহার করতে পারেন। ফাইনালি আমাদের সার্কিটটা দেখতে হয়েছে এইরকম, এবং আমাদের এই সার্কিটে আপনারা যদি ব্যাটারি ব্যবহার করতে চান 18650 ব্যাটারি যদি ব্যবহার করেন 21 সেল পর্যন্ত ব্যাটারি প্যাক ব্যবহার করতে পারবেন, যেগুলো 12 ভোল্টের জন্য ব্যবহার করা হয়। 12 ভোল্টের প্যাকগুলো ব্যবহার করতে পারবেন। আর যদি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে থাকেন ইউপিএস এর যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো সেগুলো 9 এম্পিয়ার পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। এটার সাথে আমরা যে ট্রান্সফরমার ব্যবহার করব এটা 3 এম্পিয়ারের আপনাকে ব্যবহার করতে হবে। 3 এম্পিয়ার কেন? এটা চার্জিং এ চলে যাবে 1 এম্পিয়ার বা 1.5 এম্পিয়ারের মতো, আর আপনার যে লোড চলবে সেখানে চলে যাবে 1 এম্পিয়ার বা 1.5 এম্পিয়ারের মতো। এখন
এটার যে লোড ব্যবহার করবেন সেখানে আপনি চাইলে অনেক বড় লোড ব্যবহার করতে পারবেন না, আপনি চাইলে ইনভার্টার ব্যবহার করতে পারবেন না। এটা ডিজাইনই করা হয়েছে এই ধরনের যে মোটরগুলো আছে বা আপনারা যে নোহা ফ্যান ব্যবহার করে থাকেন বা অসিলেশন ফ্যান বলা হয় যেগুলোকে, সেই ধরনের ফ্যানগুলো আপনারা যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। এরপরও এইখানে আরেকটু বিষয় রয়েছে, এখানে আমরা মোসফেট ব্যবহার করেছি, এই মোসফেটের সাথে ছোট একটা হিটসিঙ্ক ব্যবহার করেছি। এই মোসফেটটা গরম হবে যদি আপনি এটাকে 100% ক্যাপাসিটিতে চালান, অর্থাৎ ফুল স্পিডে যদি এটাকে চালান, তাহলে আপনার এই মোসফেটটা অনেক বেশি গরম হয়। এবং আমার যে টেস্ট, সেই টেস্টে আপনি যদি 80% স্পিডে এই মোটরগুলোকে চালাতে পারেন তাহলে আপনার এই সার্কিটটা অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবেন এবং ওই রকম একটা হিট এখান থেকে আপনারা পাবেন না। একদম নর্মাল হিট পেয়েছি আমি, এই কারণেই সমস্ত বিষয় আপনাদের সাথে নিট এন্ড ক্লিন শেয়ার করা। তাহলে কিভাবে কমাবেন? এটার সাথে আপনারা এই ধরনের একটা স্পিড কন্ট্রোলার ব্যবহার করবেন, অথবা যদি আপনার ফ্যানের সাথে কোনো স্পিড কন্ট্রোলার থাকে সেটাকে 100% না দিয়ে 80 বা 70 বা 60% আপনার ফ্যানের যে স্পিডটা সেটা ব্যবহার করবেন। তাহলে আপনি এই সার্কিটটা অনায়াসে ব্যবহার করতে পারবেন, আপনার এই সার্কিটটা গরম হবে না। এটা সবচেয়ে বড় বেনিফিটস যেটা, সেটা হচ্ছে যে আপনার ফ্যানটা আপনি চাইলে চালাতে পারছেন, ওই সময়ই কিন্তু আপনার যে ব্যাটারিটা সেটা চার্জ হচ্ছে। আমরা ব্যাটারি চার্জিং 1 এম্পিয়ারের মতো রেখেছি, এটা খুব কম, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আপনি একই টাইম দুইটা জিনিস ব্যবহার করবেন। আমরা যদি এখানে এম্পিয়ারটা বাড়াই, আমাদের যে আইসি গুলো আছে আমরা ব্যবহার করেছি, বা আমরা এখানে যে মোসফেটটা ব্যবহার করেছি এবং আমাদের এখানে একটা 5 পিনের আইসি ব্যবহার করা আছে, এই জিনিসগুলো অতিরিক্ত হিট হবে। তো আমি চাই একটা প্রোডাক্ট অনেক লম্বা সময় টিকসই হোক, আপনারা অনেক লম্বা সময় ব্যবহার করতে বিক্রি করবেন। এবার আসা যাক এর কানেকশনে। এটার সাথে অবশ্যই একটা ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। আমি ট্রান্সফরমার হিসেবে নিয়েছি 12 ভোল্ট 3000 মিলি এম্পিয়ারের একটি ট্রান্সফরমার, অর্থাৎ 3 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। এই ধরনের ট্রান্সফরমারের এই ধরনের 3টা প্রান্ত থাকে, অর্থাৎ সেন্টার টেপ ট্রান্সফরমার বলা হয়। এই ধরনের একটা সেন্টার টেপ ট্রান্সফরমার নেবেন, আর এই পাশে হচ্ছে এসি 220 ভোল্ট সাপ্লাই দিতে হবে। এই যে ব্লু, হোয়াইট, ব্লু আছে, এগুলো বরাবর জাস্ট এই পিনগুলো যেখানে 3 পিন টার্মিনাল আছে এখানে কানেকশন করে দিবেন। এরপর স্ক্রুগুলোকে আমরা টাইট করে দিব। আমরা এখানটায় এসি 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বাতিটা সেটা কিন্তু জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন 12.35 ভোল্ট সেট করা রয়েছে। এখন আপনি যদি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন তাহলে এখানে 14.4 ভোল্ট সেট করতে পারেন, আর যদি আপনি 12 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেন তাহলে 12.3 বা 12.2 ভোল্ট বা 12.4 ভোল্ট যে কোনো ভোল্টেজ কিন্তু আপনি সেট করতে পারবেন। এখানে একটা ভেরিয়েবল রয়েছে, আমরা যদি এটাকে ঘুরাই তাহলে আমরা দেখতে পাবো ভোল্টেজ কমছে, তখন আমরা চাইলে 12 ভোল্টের ডিভাইস কিন্তু ব্যবহার করতে পারছি। ওকে, এটা আমি 12.6 ভোল্ট হলে আপনার 12.2 বা 4 ভোল্ট সেট করবেন বা 3 ভোল্ট। আর এটাকে যদি আপনি লিড অ্যাসিড ব্যাটারির জন্য সেট করতে চান, ওকে আমি 14.2 ভোল্টে সেট করছি। লিড অ্যাসিড ব্যাটারিকে চার্জ করে আপনি চাইলে সেটা সেট আপ করতে পারেন। আমাদের ট্রান্সফরমার একদম ঠান্ডা রয়েছে, কোনো হিট নাই, কোনো সমস্যা নাই। আমরা যখন ব্যাটারি ব্যবহার করব তখন আমরা এটা দিয়ে এটাকে অন করব। তো আমরা একটা লিড অ্যাসিড ব্যাটারি প্রথমে নিচ্ছি। আমি ব্যাটারি কানেকশনের জন্য দুইটা এলিগেটর ক্লিপের সাথে দুইটা তারকে আমি কানেকশন করে নিয়েছি। এই দুইটাকে আমি এই ক্লিপের সাথে ব্যবহার করব। এইখানে হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশন। ভালো করে খেয়াল করবেন, এখানে BAT লেখা রয়েছে, অর্থাৎ ব্যাটারি অপশন লেখাই রয়েছে এই টার্মিনালটি ব্যাটারির জন্য। বাম পাশেটা হচ্ছে পজিটিভ প্রান্ত। এখানটায় আমার কাছে যেটা মনে হয়, আমি যদি সবুজ রঙের যে এসি টার্মিনাল ব্লকগুলো আছে সেগুলো ব্যবহার করলে কানেকশনটা সুবিধা হতো। এগুলো আসলে প্রান্তগুলো খুবই ছোট, ব্লু রঙের গুলো, সবুজ রঙের গুলো প্রান্তগুলো একটু বড় হয়। ওকে, সো আমরা এটাকে হচ্ছে আমাদের যে ব্যাটারি আছে এই ব্যাটারির মধ্যে কানেকশন করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ব্যাটারিটা ব্যবহার করছি হাই পাওয়ারের 7.5 এম্পিয়ারের, এখন 12.83 ভোল্টের মতো আছে। আমরা এই ক্লিপটাকে পজিটিভের সাথে কানেকশন করব, নেগেটিভের সাথে। এখন যদি আমরা ব্যাটারির ভোল্টেজ দেখি, দেখেন ব্যাটারির ভোল্টেজ কিন্তু বাড়ছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির ভোল্টেজ কিন্তু ধীরে ধীরে বাড়ছে, তার মানে আমাদের এই ব্যাটারিটি এটি কিন্তু চার্জ হচ্ছে। আর এইখানে আমরা স্পিড কন্ট্রোলারের প্লাস মাইনাস রয়েছে মোটরে। এখানে যদি আপনার সোলার ফ্যান থাকে 12 ভোল্টের, সেটাকে কিন্তু আপনি এই প্লাস মাইনাস দেখে কানেকশন করে দিলে হবে, সেটারও স্পিড কন্ট্রোল হবে। আর যদি আপনার ফ্যানের সাথে স্পিড কন্ট্রোলার থাকে তাহলে আর আলাদাভাবে স্পিড কন্ট্রোলারের প্রয়োজন নাই। আর V+, V- হচ্ছে আমাদের সার্কিটের পজিটিভ নেগেটিভের সাথে কানেকশন করতে হবে। পুরো কানেকশনটা আরেকবার বলে দিচ্ছি। মোটর থেকে আমাদের আসছে স্পিড কন্ট্রোলার থেকে আমাদের এই সার্কিটে আসছে, এবং সার্কিটে ট্রান্সফরমার থেকে 3টা প্রান্ত আসছে। আর এই পাশে হচ্ছে আমাদের ব্যাটারি থেকে কানেকশন আসছে। এখানে যে মোটরটা আমি ব্যবহার করেছি এটা 24 ভোল্টের, সো এই কারণে আমরা এটাকে চেঞ্জ করে 12 ভোল্টের যে মোটরটা আছে সেটা আমরা ব্যবহার করছি। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার পাখাটা উল্টো ঘুরে, অর্থাৎ বাতাস নিচের দিকে আসে, এই তার দুইটাকে উল্টো করে দিবেন, অর্থাৎ পজিটিভের জায়গায় নেগেটিভের জায়গায় পজিটিভ, তাহলে দেখবেন আপনার বাতাসটা সামনের দিকে। এখন আমরা পাখাটাকে সেট করে নিচ্ছি। এখন যদি আমরা আমাদের স্পিড কন্ট্রোলার ঘুরাই, একদম ফুল স্পিড এখন ঘুরছে। আমরা এখানে স্পিড কিছুটা যদি কমায়ও তাহলে আমাদের বাতাস আহামরি যে খুব কম হবে তা কিন্তু না, কিন্তু আমাদের যে মোসফেটটা সেটা হিট কম হবে। এই যে আমাদের ফ্যানটা চলছে, ধরেন এই অবস্থায় আমাদের ইলেকট্রিসিটি চলে আসছে, তো আমরা এখানে ইলেকট্রিসিটি যদি অন করে দেই
তাহলে আমাদের ফ্যানের স্পিড কিছুটা বাড়বে, কারণ আমাদের ব্যাটারির ভোল্টেজ কিন্তু আমাদের চার্জিং ভোল্টেজ থেকে কিছুটা নিচে আছে। এই কারণে আমাদের ফ্যানের স্পিড বেড়ে যাবে, এবং যখন আমরা কম করব তখন কিন্তু আমাদের ফ্যানের স্পিড কিছুটা কমবে, অর্থাৎ ব্যাটারি থেকে এখন চলছে। এই কারণে এই ডিফারেন্সটা কিন্তু আপনাদের চোখে ধরা পড়বে। তবে আমার কাছে মনে হয় এটা কোনো সমস্যাই না, কারণ এই ক্ষেত্রে ফ্যানের ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে গ্রহণযোগ্য। আর আপনারা যখন অনু বা রাউটার ব্যবহার করবেন তখন কিন্তু কোনো রিস্টার্ট হবে না, এটা একটা চমৎকার বিষয়। কেননা হচ্ছে অনু রাউটারে কিন্তু এরকম ভোল্টেজ আপ ডাউনের কারণে রিস্টার্ট নেয় না, বরং যদি এই সার্কিটের যে সুইচিং টাইম সেটা যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার অনু বা রাউটার রিস্টার্ট নেবে। যদিও আমাদের এই সার্কিটটা কিন্তু ডিজাইন করা হয়েছে এই ধরনের 1 এম্পিয়ারের মোটরকে টার্গেট করে, এই কারণে অনু রাউটার যদি আপনি চান ব্যবহার করতে পারবেন, তবে আমার জন্য রিকমেন্ডেড থাকবে শুধুমাত্র আপনারা এসিডিসি ফ্যানের জন্য এটা ব্যবহার করবেন। এবং আমরা যদি এখান থেকে অফ করি, দেখেন আমরা এই সুইচের মাধ্যমে যখন ব্যাটারি থেকে চালাবেন তখনও চাইলে আপনি অফ করে রাখতে পারবেন, আবার চাইলে এটাকে অন করতে পারবেন। আবার যখন ইলেকট্রিসিটি আসবে তখন আপনার ফ্যান তো চলবে, পাশাপাশি আপনার যে ব্যাটারিটা আছে সেটাও কিন্তু চার্জ হবে। অনেকের কাছে অটোকাট সিস্টেমটা ম্যাটার করে যে ভাই আমাদের লিড অ্যাসিড ব্যাটারি আমরা চাই অনেক লম্বা সময় ব্যবহার করতে। আবার অনেকে আছেন যে না ভাই আমার অটোকাটের দরকার নাই, ইনস্ট্যান্ট আপনি যেভাবে দেখিয়েছেন এরকম সেটআপই আমরা ব্যবহার করতে পারি। তো এরকমটা আমি নিজেও ব্যবহার করি, আমারও তো অটোকাটের সিস্টেমের প্রয়োজন হয় না। তারপরও আমি বলি সবসময় যে অটোকাট সিস্টেম হচ্ছে আপনার ব্যাটারির যে লাইফ সেটাকে লং করে দেয়, অর্থাৎ বড় করে দেয়। আপনি এই ধরনের একটি সার্কিট ব্যবহার করতে পারেন অটোকাটের জন্য, এটার দাম খুব একটা বেশি হয় না, সো কম খরচে যারা চান এটা ব্যবহার করবেন। আর যারা চাচ্ছেন যে না ভাই আসলে কস্ট ব্যাপার না, তারা এই ধরনের সার্কিটগুলো ব্যবহার করতে পারে। এটার মডেল নাম্বারটা হচ্ছে HW631 ভার্সন 3.0.0। এটার আরেকটা আছে 602, অর্থাৎ 633 এবং 602। মডেলগুলো বেশ ভালো পারফর্ম করে লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে, এবং এইগুলো দিয়ে আপনার 200 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি কিন্তু অটোকাট করা যায়, অর্থাৎ চার্জিং করা যায়। তো এই সার্কিটটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আর আপনার ছোটখাটো সিস্টেম হলে খরচ যদি বাঁচাতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন। এটার আবার একটু ভেরিয়েবল ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হয়। আর এটার উপর আমি একটা ভিডিও করব, সেপারেট ভিডিও। আপনারা অনেকেই এর পূর্বের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভাই এটার উপর আপনারা ভিডিও চান, ইনশাল্লাহ আমরা এটার উপর একটা কমপ্লিট ভিডিও নিয়ে আসবো। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য থাকছে যে আমরা এখানে যে সিস্টেমটা আসলে করেছি, জাস্ট এখানে আমরা অ্যাসেম্বলি পার্টটা বা সার্কিটের কানেকশন নিয়ে বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এরকম কোনো ভিডিও চান কিনা যে আমি এই পুরো সেটআপটা দিয়ে একটা কমপ্লিট এসিডিসি ফ্যান তৈরি করি, যেটার মধ্যে আসলে সুইচ টুইচ কানেকশন আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন না, ওইরকম কোনো ভিডিও চান কিনা যে ভাইয়া আপনি একটা এসিডিসি ফ্যান এই সার্কিটটা ব্যবহার করে তৈরি করে দেখান। আপনারা যদি প্রচুর কমেন্ট করেন তাহলে পরবর্তীতে এই ধরনের একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, লাইকের এইমটা পূরণ করে দিবেন। পাশাপাশি আপনারা কমেন্ট সেকশনে একটা এসিডিসি ফ্যান তৈরির ভিডিও চাই, তাহলেই হলো। আর যারা এখনো প্রিয় ভাইরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তার ভাই অনেক কিছু মিস করছেন, সামনে আরো চমৎকার চমৎকার ভিডিও আসবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও অ্যাক্টিভ করে রাখতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।